শুভ সন্ধ্যা। আমরা মনভাসীর বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে দুদিনের যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা মনভাসীর পক্ষ থেকে এবং সেই সঙ্গে বঙ্গ সংস্কৃতি স্বাধীনতা মঞ্চ এবং ইন্দো বাংলাদেশ ফোরাম ফর সেকুলার হিউম্যানিজম এরাও সহযোগিতায় আছেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আলোচনার এবং তার আদর্শ, তার চিন্তা চেতনাকে আরও বেশি করে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। ফলে সেদিক থেকে এই যে এরকম একটি আয়োজন করা হয়েছে এটা আমার কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর 135তম জন্মবার্ষিকী গেল এই 10ই জুলাই, আর 59তম মৃত্যুবার্ষিকী গেল এই 13ই জুলাই। 10ই জুলাই তাঁর জন্মদিন এবং 13ই জুলাই তাঁর মৃত্যুদিন। 1885 সালের 10ই জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর মৃত্যু হয়েছিল 1969 সালের 13ই জুলাই। তিনি অবিভক্ত ভারতে আমাদের এখন পশ্চিমবঙ্গের বসিরহাটের পেয়ারা গ্রামের মানুষ ছিলেন, সেখানে তার জন্ম। তো সেই দিক থেকে একেবারে দেশভাগের সময় পর্যন্ত তার পড়াশোনা, তার লেখালেখি, তার জীবনের বেড়ে ওঠার খুব গুরুত্বপূর্ণ সময়টা তিনি এই বঙ্গে কাটিয়ে গেছেন এবং সেটা মূলত কলকাতা শহরেই। তাকে আমরা একজন ভাষাবিদ, বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, ভাষা বিজ্ঞানী এবং তিনি বিশ্বের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভাষাবিদ বলে আমি মনে করি। কিন্তু তার পাশাপাশি আর একটা যেটা উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে বাংলা ভাষার প্রতি তার যে মমত্ববোধ এবং বাঙালি জাতির আত্মপ্রকাশের জন্যে যে বাংলা ভাষার গুরুত্ব কতখানি সেটা তিনি মর্মে মর্মে আমাদের উপলব্ধি করিয়ে গেছেন। এবং একই সঙ্গে এমন একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তার কথা, তার এই ধর্মনিরপেক্ষতার কথা আলাদা করে উল্লেখ করা খুব দরকার। আমরা জানি তার সেই বিখ্যাত উক্তি, সেই 1948 সালে, তখন সেখানে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন হচ্ছে, তিনি তার সভাপতিত্ব করছেন এবং সেই সভাপতির অভিভাষণে তিনি বলেছিলেন যে আমরা হিন্দু বা মুসলমান এটা যেমন সত্য, কিন্তু তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। আজকে যদি আমরা আমাদের দেশের, আমাদের ভারতের কথা ভাবি, পশ্চিমবঙ্গের কথা ভাবি, বাংলাদেশের কথা ভাবি, তাহলে আজকে তার এই উক্তি আরও বেশি করে, আরও প্রবলভাবে মনে হয় যে আমরা উপলব্ধি করতে পারছি। এবং তার এই যে বক্তব্য, এইটি আরও বেশি করে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। আজকে যখন দেখতে পাচ্ছি এই উপমহাদেশে ধর্মের নামে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করা হয়েছে, যে বিদ্বেষ, যে বিষ ছড়ানো হচ্ছে, সেখানে
ডক্টর শহীদুল্লাহর এই যে কথা যে আমরা হিন্দু বা মুসলমান তা যেমন সত্য, কিন্তু তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। আজকে বাঙালিদের এইভাবে ভাবতে হবে, তা না হলে পরে বাংলা ভাষা এবং বাঙালি জাতীয় ক্রমশ বিপন্নতার দিকে এগিয়ে যাবে। কি চমৎকার কথা তিনি বলেছিলেন যে মা প্রকৃতি আমাদের মধ্যে, আমার নিজের হাতে, আমাদের চেহারায়, আমাদের ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে যে মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটই নেই। একেবারে বাঙালিত্বের, বাঙালি জীবনের, বাঙালি জাতির একেবারে শেকড়ের জায়গাটিকে উনি ধরেছেন। আমরা কাজী নজরুলের লেখার মধ্যে, কথার মধ্যেও আমরা তার প্রতিধ্বনি পেয়েছি। এবং আমরা জানি যে যখন মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতায়, যখন তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির প্রথমে সম্পাদক এবং পরে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন, এবং সেই 32 নম্বর কলেজ স্ট্রিটের বাড়িটিতে, সেখানে মুজাফফর আহমেদ থাকেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থাকেন, সেখানে এসে উঠলেন করাচির থেকে সৈনিক কবি কাজী নজরুল ইসলাম। তো সে সময় একদিকে ব্রিটিশ শাসনের অধীনে আমাদের দেশ, সেখানে আমরা একটা সময় দেখেছি কি স্বাধীনতা আন্দোলনে, কি ভাষা সংস্কৃতির ক্ষেত্রে এই বঙ্গদেশ আমাদের এক একজন মনীষীকে উপহার দিয়েছেন। এই সমস্ত মানুষেরা আমাদের শুধু বাংলা সংস্কৃতি এবং ভাষাকেই সম্পদশালী করেছেন তাই নয়, এরা পৃথিবীর সংস্কৃতিকে এরা সম্পদশালী করে গেছেন। এবং এটা আমরা অত্যন্ত অভাগা যে আমাদের তো মনীষীর অভাব নেই। একের পর এক বলা যায়, আমরা যদি 19 শতকের সেই নবজাগরণের কথা ভাবি, রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, বা এই তারও পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তো এরা তো বাঙালি জাতি এবং সংস্কৃতিকে যে অক্ষয় সম্পদ দান করে গেছেন, আমরা এতটাই অভাগা যে আমরা সেগুলো ভুলতে বসেছি। খুব দুঃখের বিষয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গেও সেভাবে খুব কি আলোচনা, সেভাবে খুব কি চর্চা হয় না, অথচ হওয়া উচিত ছিল, হওয়া উচিত, হওয়াটা প্রয়োজন। এরকম একজন চিন্তাবিদ যিনি বাংলা ভাষার উৎসটাকে আবিষ্কার করলেন। একটা সময় গবেষকরা বলতেন যে এটা 10ম শতাব্দীতে নাকি বাংলা ভাষার উৎপত্তি, কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়েছেন যে না, এটা 7ম শতকে। এবং চর্যাপদ, সেটাও যে বাংলা ভাষার অন্য একটা রূপ, সেটাও তো তিনি আমাদের দেখিয়েছেন। এবং এরকম একটা ধারণা ছিল যে বাংলা ভাষা সংস্কৃত থেকে জন্ম নিয়েছিল। তিনি প্রমাণ করেছেন, তার গবেষণার মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। তো এই যে বাংলা ভাষার জন্ম, বাঙালি সংস্কৃতির শেকড়, এটাকে যিনি আবিষ্কার করলেন, এবং সেটা শুধুমাত্র নাগরিক সংস্কৃতি নয়, তিনি বাঙালি জীবনের যে লোকজীবন, সেই লোকজীবনের যে শেকড়ের সংস্কৃতি, তিনি তার সঙ্গে আমাদের নাগরিক সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির সংযোগ স্থাপন করেছিলেন। এই জায়গাটার যদি প্রথম আবিষ্কর্তা যদি কাউকে বলতে হয়, তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী
তিনি নেপাল থেকে এই চর্যাপদের পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন, কিন্তু এই চর্যাপদ নিয়ে মূলত গবেষণা করলেন মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসের সরবন ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেখান থেকেই তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। এই মানুষটি বসিরহাটের একটা গ্রামে তার জন্ম। ঘরোয়া পরিবেশের মধ্যে তিনি আরবি, ফার্সি বা উর্দু শিখলেন, কিন্তু যখন স্কুলে পড়ছেন সেখানে তিনি সংস্কৃত ভাষা শিখতে শুরু করলেন। তিনি তার লেখায় বলেছিলেন যে মৌলভী সাহেব ছিলেন খুব কড়া ধাতের মানুষ এবং তিনি খুব মারতেন, তো সেই ভয়ে তিনি স্কুলে আরবি ফার্সি নেননি, তিনি সংস্কৃত নিয়েছিলেন। তিনি তার যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়ছেন, সেই কম বয়সে ছাত্রাবস্থায় তিনি সংস্কৃতে তিনি কবিতাও লিখেছেন। আমরা জানি তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করলেন, FA পাস করলেন, তারপরে তিনি সংস্কৃত অনার্স নিয়ে পড়াশুনো করলেন, গ্র্যাজুয়েশন করলেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে MA পড়তে চেয়েছিলেন, কিন্তু সংস্কৃতের যে অধ্যাপক ছিলেন, যে পণ্ডিত ছিলেন সেবাব্রত সামধ্যায়ী, অত্যন্ত গোঁড়া প্রকৃতির মানুষ, তিনি বলেছিলেন যে না, শহীদুল্লাহ একজন মুসলমান ছাত্র, তাকে তিনি সংস্কৃত পড়াবেন না। শহীদুল্লাহ লিখেছেন তার লেখায় যে তিনি ওই অধ্যাপক সত্যব্রত সামধ্যায়ীকে বলেছিলেন যে দেখুন, শাস্ত্রে আছে যে শূদ্র এবং নারী তারা সংস্কৃত শিক্ষা করতে পারবে না, তো আমি তো শূদ্রও নই এবং নারীও নই, তাহলে আমি পারবো না কেন? কিন্তু সেই অধ্যাপক মশাই একেবারে অনড়, এমনকি তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়, তাকে গিয়ে তিনি বললেন, শহীদুল্লাহ তিনি অনুরোধ করলেন, কিন্তু পণ্ডিত মশাই বললেন যে প্রয়োজন হলে তিনি চাকরি ছেড়ে দেবেন, কিন্তু শহীদুল্লাহকে তিনি সংস্কৃত পড়তে দেবেন না। সেই নিয়ে বিভিন্ন রকম এর নিয়ে বিতর্কও হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সেই দ্য বেঙ্গলি পত্রিকায় এর প্রতিবাদ করা হয়েছিল। তার অধ্যাপক হরিনাথ দে, তিনি নিজে ব্যাপারটা পছন্দ না করলেও তিনি শেষ পর্যন্ত বুঝিয়েছিলেন, দেখো এই অধ্যাপকদের বিরুদ্ধে, এই সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের বিরুদ্ধে তুমি গিয়ে জোর করে যদি তুমি সংস্কৃত পড়তে যাও, তাতে তোমার খুব ফল ভালো হবে না। পরে আশুতোষ মুখোপাধ্যায় বোঝালেন যে ঠিক আছে, তখন নতুন তুলনামূলক ভাষাতত্ত্ব বিভাগ শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তো অধ্যাপক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সেখানে তিনি তুলনামূলক ভাষাতত্ত্ব নিয়ে তিনি পড়াশুনো করলেন। কিন্তু তার বরাবরই বিভিন্ন ভাষার প্রতি একটা খুব স্বাভাবিক একটা প্রবণতা ছিল সেগুলো শেখার, যে কারণে তিনি খুব কম বয়স থেকেই অনেকগুলো ভাষা তিনি রপ্ত করতে পেরেছিলেন। তিনি যখন MA পাশ করার পর চলে এলেন শিক্ষকতার কাজ নিয়ে, প্রথমে যশোরে এবং পরে সীতাকুণ্ড স্কুলের সেখানে প্রধান শিক্ষকতাও করছিলেন। পরে তিনি চলে এলেন তার বসিরহাটে এবং সেখানে তিনি ওকালতি করছিলেন, এবং যে বসিরহাট পৌরসভার তিনি ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন। কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় তাঁকে ভোলেননি। তিনি তাকে চিঠিতে লিখলেন যে এই ওকালতির কাজ তোমার জন্যে নয়, তুমি বিশ্ববিদ্যালয়ে চলে এসো। তিনি চলে এলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবার, এবং আচার্য দীনেশচন্দ্র সেনের গবেষণা সহযোগী হিসেবে, যাকে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলি, হিসেবে তিনি 2 বছর কাজ করলেন। এবং সে সময় তিনি যখন কলকাতায়, একদিকে তার পড়াশুনো, তার পাশাপাশি সাহিত্য চর্চাতেও তার ছিল বিপুল আগ্রহ। তিনি ছাত্রাবস্থায় আমাদের যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখানকার পত্রিকায় তিনি লিখছেন, শনিবারের চিঠিতে লিখছেন,
তারপরে আল ইসলাম বা কোহিনূর এই সমস্ত পত্রপত্রিকায় লিখছেন। অন্যদিকে যে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, সেখানে তার সঙ্গে তিনি যুক্ত। সেখান থেকে যে প্রকাশিত পত্রিকা বেরোচ্ছে, সেই পত্রিকায় তিনি যুগ্ম সম্পাদক হিসেবে তিনি 3 বছর তিনি পত্রিকা চালিয়েছেন। মুজাফফর আহমেদ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু, কাজী নজরুল ইসলাম ছিলেন তার বন্ধু। এই মানুষটি একদিকে এই রকম একটা প্রবল প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, কিন্তু তার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত একজন ধর্মপ্রাণ মানুষ। কিন্তু ধর্মীয় গোঁড়ামি তার ছিল না। আসলে এই ধর্মপ্রাণতা তিনি বোধহয় পেয়েছিলেন তার পারিবারিক দিক থেকে। বসিরহাটে আপনারা জানেন যে সেখানে পীর গোরাচাঁদের মাজার আছে, দরগা আছে, এবং মোহাম্মদ শহীদুল্লাহর পূর্বপুরুষেরা প্রায় 10 পুরুষ ধরে তারা ওই পীর গোরাচাঁদের দরগার খাদিম ছিলেন। তো এই যারা এই ধরনের যারা পীর গোরাচাঁদের যারা আদর্শে বিশ্বাস করতেন, আসলে লক্ষ্য করে দেখবেন আপনারা যে এই যে সুফি চিন্তাধারা, এই যে পীর, এদের মধ্যে একটা খুব সমন্বয়বাদী মতাদর্শ কাজ করত। এই সাধারণত পীরের দরগাগুলোই, মাজারগুলোই বিভিন্ন সম্প্রদায়ের জাতি ধর্মের মানুষেরা যান। এটা আমাদের গ্রামীণ সংস্কৃতি। সেখানে কলকাতা শহরেও আমরা দেখেছি যে যে পীরের যে সমস্ত দরগা আছে, মাজারগুলো আছে, সেখানেও হিন্দু, মুসলমান বা অন্য ধর্মের মানুষেরাও তারা নির্বিশেষে তারা সেখানে যান, তারা সেখানে তাদের সম্মান প্রদর্শন করেন, কেউ পুজো দেন, কেউ প্রার্থনা করেন। তো এই রকম একটি পরিবারে জন্মগ্রহণ করার ফলে আমার ধারণা মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে ওই রকম একটি সমন্বয়বাদী মতাদর্শ এবং প্রবল একটি ধর্মনিরপেক্ষ চিন্তাধারা তার মনের মধ্যে খুব আশৈশব তৈরি হয়ে গিয়েছিল। এবং শোনা যায় যে মোহাম্মদ শহীদুল্লাহর ছেলেবেলায় নাম ছিল ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। সেটা তার মা হুরুন্নেসা, তিনি সেটা পরিবর্তন করে দিয়ে তার নাম রেখেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। আসলে ওই মহরমের চাঁদের দেখার সময় সম্ভবত তার জন্ম, এবং সেই মহরমের কথা মাথায় রেখে হুরুন্নেসা তার সন্তানের নাম রেখেছিলেন শহীদুল্লাহ। এবং আরও একটি মজার কথা, এই হুরুন্নেসা তার এই সন্তান শহীদুল্লাহর একটি ডাক নাম রেখেছিলেন, সেটি হচ্ছে সদানন্দ। তিনি ছেলেবেলায় এই সদানন্দ নামেও পরিচিত ছিলেন। তাহলে আপনারা দেখুন, যদি আমরা মোহাম্মদ শহীদুল্লাহর পারিবারিক এই পরিপ্রেক্ষিতটা যদি বিচার করি, তাহলে দেখব যে একদিকে তার যে ধর্ম বিশ্বাসের একটা প্রবণতা যেমন তৈরি হয়ে গিয়েছিল, তেমনি তার পাশাপাশি একটি উদার সমন্বয়বাদী মতাদর্শ তার দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং যে কারণে তিনি অবলীলায় একের পর এক ভাষা শিক্ষা করেছেন, ভাষা চর্চা করেছেন, এবং তিনি বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু এই রকম ভেদাভেদে বিশ্বাস করেননি। বৌদ্ধ ধর্ম নিয়ে তিনি গবেষণা করেছেন, এবং তার তো বুদ্ধিস্ট মিস্টিক সংস বলে তিনি ওই যে চর্যাপদ থেকে, চর্যাপদের বহু পদাবলী তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তো এই যে এই রকম একটি মানুষ, যাকে জ্ঞান তাপস বলা হয়, জ্ঞান চর্চাই ছিল তার সারা জীবনের ধ্যান জ্ঞান। তো এই রকম একটি মানুষ, এই রকম একজন জ্ঞান তপস্বী, এই রকম একজন বহু ভাষাবিদ, ভাষা বিজ্ঞানী, একজন দার্শনিক,
এবং তার পাশাপাশি এই রকম সাহিত্যপ্রেমী, বাংলা সংস্কৃতির প্রেমী একজন মানুষ, এই মানুষটিকে কি আমরা ভুলে যাব? এই মানুষটিকে নিয়ে আমরা কি এ বঙ্গে চর্চা করব না? তার এই অবদান, তার ওই আদর্শ, তার ওই দর্শন, এ কারণে তো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর খুব স্নেহ করতেন মোহাম্মদ শহীদুল্লাহকে। 1923 সালের ডিসেম্বর মাসে যখন শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন উৎসব হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতিনিধিত্ব করেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এই মোহাম্মদ শহীদুল্লাহই তো কাজী নজরুল ইসলামকে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে, এবং এদের দুজনকেই রবীন্দ্রনাথ খুব স্নেহ করতেন, মোহাম্মদ শহীদুল্লাহকে এবং কাজী নজরুল ইসলামকেও। তিনি তো চেয়েছিলেন যে কাজী নজরুল ইসলাম শান্তিনিকেতনে থেকে যান। যখন তিনি কলকাতার থেকে তারপরে তিনি চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর তখন হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত এবং বাংলা বিভাগের অধ্যক্ষ। তো তাঁর আহ্বানে মোহাম্মদ শহীদুল্লাহ গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে তিনি সংস্কৃত এবং বাংলা বিভাগে তিনি অধ্যাপনা শুরু করলেন। তখন সংস্কৃত এবং বাংলা একটি বিভাগ ছিল, এবং তারপর তিনি বিদেশে গেলেন এবং সেখানে তিনি পিএইচডি করলেন। এবং তিনি যখন প্যারিস বিশ্ববিদ্যালয়ে, পরে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় তিনি গবেষণা করছেন, পড়াশুনো করছেন কী নিয়ে না, একেবারে প্রাচীন সংস্কৃত নিয়ে, বৈদিক সংস্কৃত নিয়ে, তারপরে চর্যাপদ নিয়ে, তারপরে প্রাচীন পার্শ্বিক ভাষা নিয়ে, তিব্বতী ভাষা নিয়ে, তারপরে একেবারে প্রাকৃত ভাষা নিয়ে, প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত ভাষা নিয়ে, এই সমস্ত নিয়ে পড়াশুনো করছেন তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে, জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে। এবং একই সঙ্গে তিনি যখন পিএইচডি করলেন, ওই বছরেই তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে তিনি ধ্বনিতত্ত্বে, ধ্বনি বিজ্ঞানে, তিনি সেখানে ধ্বনিতত্ত্বে তিনি ডিপ্লোমাও অর্জন করলেন। এরকম একটি মানুষ। তো যখন তিনি পূর্ব পাকিস্তানে, সে সময় আপনারা জানেন যে যখন ভারত ভাগ হচ্ছে, তৎকালীন যে পূর্ববঙ্গ সেটা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হচ্ছে, সে সময় 1947 সালের জুলাই মাসে যখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তিনি দাবি করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, সে সময় মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় তিনি একটি প্রবন্ধ লিখলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা বলে, এবং সেখানে তিনি জিয়াউদ্দিন আহমেদের এই দাবিকে দাবির বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করলেন। তিনি জানালেন যে যদি পাকিস্তানের যদি রাষ্ট্রভাষা হতে হয় তাহলে সেটা হবে বাংলাই তার রাষ্ট্রভাষা হিসেবে হওয়া উচিত, এবং যদি দ্বিতীয় কোনো ভাষা রাষ্ট্র হিসেবে গ্রহণ করা হয় তবেই সেটা হবে উর্দু। এবং শুধু তাই না, যখন পাকিস্তান সরকার যখন বাংলা লিপিকে ওই তার আরবি এবং উর্দুকরণ করতে চাইছেন, আরবি লিপিতে বা কখনো রোমান লিপিতে করার কথা বলছেন, তো সেই মানুষটিকে সেই সময় একেবারে সরাসরি তার প্রতিবাদ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই যে আমরা তাকে ভাষাবিজ্ঞানী বলে জানি, এইটা পরে অধ্যাপক আনিসুজ্জামান একবার বলেছিলেন একবার, আমরা জানি যে অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন
এই ডক্টর শহীদুল্লাহর ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। এবং শুধু তাই না, পারিবারিক সম্পর্কের দিক থেকেও অধ্যাপক আনিসুজ্জামানও তো আমাদের বসিরহাটেরই সন্তান, এবং পারিবারিক সূত্রে মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামানের মেসোমশায়। তো যাই হোক, অধ্যাপক আনিসুজ্জামান পরে বলেছিলেন যে আমরা তো দেখে এসছি যে এই বাংলা ভাষার প্রতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কি অসীম ভালোবাসা, এবং সেটা তিনি বারবার সেটা প্রকাশ করেছেন। কিন্তু তাকে শুধুমাত্র ভাষাবিদ বলে ভাবলে চলবে না, এরকম যে বাংলা ভাষা প্রেমী তার এই যে পরিচয়টা, এটাও আমাদের মনে রাখতে হবে। এবং পাকিস্তানের সেই অশান্ত সময়ে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার যে দাবি জানিয়েছিলেন, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা জানি ধীরেন্দ্রনাথ দত্তের কথা, তিনি রাজনীতির ক্ষেত্রে তিনি পাকিস্তান গণপরিষদে দাবি তুলেছিলেন যে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, এবং বিশেষ করে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে, তৎকালীন পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে। কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো রাজনীতির মানুষ ছিলেন না, তিনি সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তিনি বারবার বাংলা ভাষার ক্ষেত্রে জোর দিয়ে গেছেন। এবং যখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারফিউ জারি করা হয়েছে, এবং সেদিন যে কারফিউ লঙ্ঘন করে যে ছাত্ররা বেরিয়ে পড়েছিলেন ঢাকা শহরের রাজপথে 21শে ফেব্রুয়ারি, ওই কারফিউ লঙ্ঘন করার প্রথম ব্যক্তিটি ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। যে কারণে আজকে যখন আমরা বারবার বলছি যে আমাদের দেশে, আমাদের বঙ্গেও বাংলা ভাষা ক্রমশ পেছনের সারিতে চলে যাচ্ছে, আমাদের এখানে সরকারি কোনো কাজকর্ম বাংলা ভাষায় হয় না, এখন হয়তো কাজের প্রয়োজনে, সময়ের দাবিতেই প্রতিটি পরিবারের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে তারা পড়াশুনো করছে, ভালো কথা, করুক। ভাবুন তো, মোহাম্মদ শহীদুল্লাহ কতগুলো ভাষা জানতেন? তিনি তো 18টি ভাষা জানতেন, এবং এরকম অনুমান করা হয় যে না, তিনি আরও বেশি ভাষা জানতেন। তিনি 18টি ভাষায় তিনি লিখতে, পড়তে এবং কথা বলতে পারতেন, এবং এর ছাড়াও আর অন্য যে ভাষাগুলো, সেগুলো তিনি পড়তে পারতেন বা সেগুলো বুঝতে পারতেন। তো এই মানুষটি, এতগুলো ভাষা জানা এই মানুষটি যখন বাংলা ভাষার পক্ষে বলে এসেছেন, তারপরেও যখন আমরা ইংরেজি ভাষার পক্ষে ওকালতি করি, তার থেকে লজ্জার আর কি হতে পারে? প্রয়োজনে তো ইংরেজি ভাষা শিখতে হবে, আমাদের ইংরেজি ভাষায় কাজকর্ম করতে হবে। বা যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনো করছে, বিদেশে কাজকর্মের জন্য যাচ্ছে বা যেতে হয়েছে, তারা যদি সেই সব বিদেশের ভাষাগুলো জানে, তাহলে তো আরও ভালো। কিন্তু তাই বলে নিজের মায়ের ভাষাটা, নিজের শেকড়ের ভাষাটা, সেটাকে ভুলে যেতে হবে, সেটাকে অবহেলা করতে হবে। ভাবুন তো, 1917 সালের 27শে ডিসেম্বর বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মিলনের একটি অধিবেশনের সভাপতিত্ব করছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং তিনি তার সেই সভাপতির ভাষণে তিনি বলেছিলেন যে আমরা তো বঙ্গদেশবাসী, আমাদের মুখের ভাষা, আমাদের ভয় ভালোবাসার ভাষা, আমাদের চিন্তা স্বপ্ন কল্পনার ভাষা, সব কিছুই তো বাংলা ভাষা। তাহলে তো বাংলাই হচ্ছে আমাদের মাতৃভাষা। এবং পৃথিবীর ইতিহাস আলোচনা করলে পরে দেখো, তিনি বলছেন যে মাতৃভাষার উন্নতি ছাড়া কোনো জাতি কি কখনো বড় হতে পেরেছে? পারেনি। মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি বড় হতে পারে না। তিনি বলছেন যে আরব একসময় পারস্য জয় করেছিল, কিন্তু পারস্য আরবের ভাষা গ্রহণ করেনি।
পারস্য আরবের থেকে কিছু ধর্মভাব এবং কিছু শব্দ মাত্র গ্রহণ করেছিল, কিন্তু তাদের ভাষা গ্রহণ করেনি। তিনি আশা প্রকাশ করেছিলেন যে হয়তো সেই দিনটি আর বেশি দূরে নেই যেদিন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভাষা হবে বাংলা, বাংলায় হবে আমাদের জ্ঞান চর্চার প্রধান বিষয়, এবং বিদেশি ভাষার সাহায্যে যদি জ্ঞান বিজ্ঞানের যদি চর্চা করতে হয় তাহলে এর মতো সৃষ্টি ছাড়া প্রথা বোধহয় আর কিছু হতে পারে না, এবং এই প্রথা টিকতে পারে না। কিন্তু কোথায়? রবীন্দ্রনাথও তো মাতৃভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বলে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ের যে শিক্ষাবিদরা, পরবর্তী সময়ের এই শিক্ষাক্ষেত্রে যুক্ত মানুষেরা, তারা কি এই রবীন্দ্রনাথের এই শিক্ষার যে আদর্শ, মোহাম্মদ শহীদুল্লাহর এই যে শিক্ষার আদর্শ, এমনকি ভাবুন তো আচার্য প্রফুল্লচন্দ্রের কথা, তিনি তো বিজ্ঞানী ছিলেন এবং তিনি একেবারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কথা বলে গিয়েছিলেন। তাহলে এই যে আমাদের এই সমস্ত যে মনীষীরা, যারা বাংলার শিক্ষা জগৎকে, চিন্তা চেতনার জগৎকে, জ্ঞান বিজ্ঞানকে এরকম সম্পদশালী করে গেছেন, তাদের সেই চিন্তা চেতনাকে, তাদের সেই শিক্ষার আদর্শকে আমরা কি গ্রহণ করেছি, গ্রহণ করতে পেরেছি? তাদের সেই আদর্শকে কি আমরা মূল্য দিয়েছি? আমরা দিইনি। কিন্তু তাতে ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি আমাদেরই হয়েছে। আজকে যদি আমরা ভারতের পটভূমিতে ভাবি, একটা সময় যে বাঙালিদের সম্পর্কে সারা দেশের, সারা ভারতের অন্য রাজ্যের মানুষেরা যে সম্ভ্রমের চোখে দেখত, যে শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখত, আজকে ভারতের অন্য রাজ্যের মানুষ বাঙালিদের সেই সম্মানের চোখে দেখে না। হয়তো শিক্ষার ক্ষেত্রে, হয়তো বিভিন্ন ক্ষেত্রে এখনও বাঙালিদের দেখা যায়, এখনও বিশ্বের পটভূমিতেও অমর্ত্য সেনকে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা, আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে বাঙালিদের যে পরিচয় দেখছি তা কি খুব গৌরবের? খুব লজ্জাবোধ করি যখন আজকে টেলিভিশন খুললে আমরা যখন দেখি যে আমাদের এই রাজ্য, আমাদের সমাজ শাসন করছে কারা, কাদের নিয়ন্ত্রণে আছি আমরা, তাদের মুখের ভাষা কি? এই রাজনীতি তো আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের চলাফেরাকে, আমাদের সামাজিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে বা করতে চাইছে। সেই লোকেদের মুখের ভাষা শুনুন। তারা প্রকাশ্যে হিংসার কথা বলছে, তারা প্রকাশ্যে প্রতিশোধ নেয়ার কথা বলছে, এবং তাদের এই মুখের ভাষা শুনলে পরে মনে হয় যে আমরা এ কোন সংস্কৃতির মধ্যে বাস করছি? এইটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? তাহলে যে সংস্কৃতির মধ্যে আজকে বাঙালি জাতি, বাঙালির ভাষা এবং সংস্কৃতি যেখানে গিয়ে পড়ছে, এটার থেকে উত্তরণের, এটার থেকে উদ্ধারের পথটা কি? এই উদ্ধারের কথা যদি আমরা ভাবতে চাই, আমরা যদি আমাদের এই পুনরুত্থানের কথা ভাবতে চাই, তাহলে আমাদের এই রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের কথা ভাবতে হবে, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই শিক্ষাদর্শের কথা ভাবতে হবে। এবং শুধু ভাবলে চলবে না, তাকে পুনঃপ্রতিষ্ঠা দিতে হবে, তাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা তা যদি না পারি, তাহলে পরে আমাদের যে চিন্তা চেতনার যে গভীরতা, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলব। মোহাম্মদ শহীদুল্লাহ যখন কলকাতা থেকে ঢাকায় গেলেন, সেখানেও শিখা পত্রিকাকে কেন্দ্র করে একটা বুদ্ধি চর্চার একটা জগৎ তৈরি হয়েছিল, একটা প্রগতিশীল চিন্তা চেতনার জগৎ তৈরি হয়েছিল, এবং সেখানে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো শিখার বিরুদ্ধে তৎকালীন বাঙালি মুসলমানদের যারা একটু গোঁড়াপন্থী মুসলমানেরা, তারা খড়গহস্ত হয়েছিল।
তারা এর বিরুদ্ধাচরণ করতে চেয়েছিল, তারা শিক্ষা পত্রিকার বিরুদ্ধে তারা পথে নেমেছিল। কিন্তু তখন এই মুহম্মদ শহীদুল্লাহ তার ওই গৌড়া মৌলবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং উনি তাদের, যাকে কনভিন্স করা বলে, তিনি তাদের প্রভাবিত করেছিলেন, তিনি তাদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে না, শিক্ষা পত্রিকা কেন্দ্র করে তারা যে ভাষাভিত্তিক সংস্কৃতিভিত্তিক যে জাগরণের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, সেটা কোনো ইসলামের বিরুদ্ধে নয়। এবং তারা সে কথা মানতে বাধ্য হয়েছিলেন। ডক্টর শহীদুল্লাহ তিনি ব্যক্তিগত জীবনে যেমন ধর্মাচরণ করতেন, তেমনি তিনি পূর্ববঙ্গের বহু গ্রামে বহু ধর্মীয় সভায় গেছেন এবং সেখানে বক্তৃতা করেছেন। তার কারণটা হচ্ছে এই যে ধর্ম সম্পর্কে মানুষের যে বহু ভুল ধারণা থাকে, ইসলামের নামে বহু মানুষ বিপথগামী হন, তারা বিভিন্ন ধর্মের কুসংস্কার, গোঁড়ামি এবং ধর্ম ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যান। সেটা যেন না হয়, এই কারণে বহু ধর্মীয় সভায় ডক্টর শহীদুল্লাহ গেছেন এবং সেখানে বক্তৃতা করেছেন। তিনি ইসলামের ব্যাখ্যা করেছেন, যাতে ইসলাম ধর্ম খুব নিষ্ঠাভরে পালন করেও যেন একজন মানুষ সমস্ত গোঁড়ামির ঊর্ধ্বে মানবতায় বিশ্বাসী একজন মানুষ হয়ে উঠতে পারেন। তিনি তার ওই মুসলমানত্ব বা তাদের উল্টো দিকে ওই হিন্দুত্বের পরিধির বাইরে বেরিয়ে এসে অন্তত প্রাথমিকভাবে তারা যেন বলতে পারে যে আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তো এই মানুষটিকে আজকে কি আমাদের প্রয়োজন নেই? আজকে তো তাকে আমাদের খুব বেশি করে প্রয়োজন। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। একই সঙ্গে আমি বলবো যে বিদ্যাসাগরের 200 বছর পূর্তি এই বছর চলছে, এই সেপ্টেম্বর মাসে 200 বছর পূর্ণ হবে বিদ্যাসাগরের। এই বিদ্যাসাগরও তিনি বাংলা ভাষার জন্যে, বাংলা ভাষা শিক্ষার জন্য যে কাজ করে গেছিলেন, বাংলার নারী শিক্ষার জন্য তিনি যে কাজ করে গেছেন, এইগুলোকে কি আমরা ভুলে গেলাম? আমাদের এই যে সম্পদ, এই যে মানুষগুলো, এই মনীষীরা, এরা তো আমাদের তৈরি করে দিয়ে গেছেন। তারা যে উত্তরাধিকার রেখে গেছে, তার মূল্য কি আমরা দেব না? তো আজকে যখন মুহম্মদ শহীদুল্লাহকে নিয়ে আমরা আলোচনা করছি, গতকালকেও আমরা মনভাসী এখানে আলোচনা হয়েছে। কালকে অবশ্য আমি শোনার সুযোগ আমার হয়নি, আমি আমার কিছু জরুরি লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে এগুলো তো এতে পাওয়া যাবে, আমি সেগুলো পরে দেখব যে অন্য বক্তারা কি বলেছেন, বা আজকেও কেউ কেউ বলবেন। কিন্তু যারা শুনছেন, বক্তারা তো জানেন, যারা আলোচনা করেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন, তারা এগুলো নিয়ে পড়াশুনো করেছেন, তারা মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কেও জানেন। কিন্তু সাধারণ মানুষ তো সবাই জানেন না, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ। অথচ, এবং এটা আমি বলবো যে আমাদের শিক্ষা চর্চারও এটা একটা প্রবল একটা গাফিলতির দিক, একটা অবহেলার দিক, যে এই রকম যে শিক্ষাবিদরা বা এই রকম যে মনীষীরা, যারা অবিভক্ত ভারতে, যারা এ বঙ্গে ছিলেন, পরবর্তী সময়ে হয়তো ও বঙ্গে চলে গেছেন, তাদের নিয়ে এখানকার তেমন কোনো বইয়ে, তেমন কোনো গবেষণার ক্ষেত্রে, তেমন কোনো আলোচনায় তাদের নাম উঠে আসে না, তাদের কাজের কথা উঠে আসে না। এর পেছনে কি দেশভাগ জনিত
যে এক ধরনের ধর্মীয় সংকীর্ণতা কোনো কোনো ক্ষেত্রে আমাদের আচ্ছন্ন করেছিল, সেই আচ্ছন্নতা কি আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি? আমরা কি কাটিয়ে উঠব না? আমরা কি মুক্ত মনে বাঙালি হিসেবে তিনি এ বঙ্গে আছেন নাকি ও বঙ্গে, এই কথা না ভেবে সামগ্রিকভাবে বাঙালি জাতির ইতিহাসের দিক থেকে বিচার করে আমরা কি তাদের কথা আমরা এই বঙ্গেও কি আমরা আলোচনা করব না? তাদের কাজের পুনর্মূল্যায়ন করব না? আমাদের পরবর্তী সময়ের ছেলে মেয়েদের তাদের জ্ঞানের আলোকে আলোকিত করতে চাইব না? যদি আমরা দেখি মোহাম্মদ শহীদুল্লাহর তার রচিত বইগুলোর কথা, তার সম্পাদিত সংকলনগুলোর কথা, অনুবাদের কথা, তাহলে দেখব কি বিচিত্র সমস্ত বিষয়। তিনি বাংলা ভাষা, এটা তো তার বিষয় ছিলই, তিনি তো লিখেছেনই। তিনি বাংলা সাহিত্যের ইতিহাস লিখছেন, তিনি বাংলা ভাষার ইতিহাস লিখেছেন, চর্যাপদ নিয়ে লিখেছেন, লোকসংস্কৃতি নিয়ে লিখেছেন, এমনকি ধর্মীয় বিষয়গুলো নিয়েও তার অনেকগুলো বই আছে। কোরআন শরীফ নামে তার একটি বই আছে, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন যাতে বাংলা ভাষায় বাংলা ভাষাভাষী মানুষরা সেগুলো বুঝতে পারেন। অন্যদিকে দেখব যে পদ্মাবতীকে নিয়ে তার বই রয়েছে, যে পদ্মাবতী প্রথম মহিলা যিনি রামায়ণ রচনা করেছিলেন, যিনি কৃত্তিবাসী রামায়ণের অন্য প্রান্তে দাঁড়িয়ে একেবারে একজন নারী হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন রামায়ণকে। নবনীতা দেবসেনের এই নিয়ে চমৎকার গবেষণা আছে এবং তিনি বলেছিলেন যে পদ্মাবতী যে কথা বলেছেন আসলে সেটা রামায়ণ নয়, সেটা সীতায়ন। তো এই যে পদ্মাবতী, ময়মনসিংহের তার জন্ম, ৩০০ বছর আগে এরকম একজন নারী তিনি রামায়ণের ব্যাখ্যা করছেন একেবারে একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে। এবং সেই পদ্মাবতীকে নিয়ে তার বই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বই। আবার ইংরেজি ভাষাতেও তিনি পত্রিকার সম্পাদনা করেছেন, ছোটদের জন্য করেছেন, ছোটদের জন্য ইংরেজি ভাষা থেকে শিশু সাহিত্য অনুবাদ করেছেন। এমন বিচিত্রমুখী তার জ্ঞানের পরিধি, এত বৈচিত্র্যময় তার এই রচনা, তার সংকলন। তো এই রকম একজন মানুষ আজকেও অত্যন্ত বিরল। রবীন্দ্রনাথের কর্মক্ষেত্র, কাজী নজরুল ইসলামের ছিল একরকম, তারও আগে বিদ্যাসাগরের ছিল একরকম, রাজা রামমোহন রায়ের ছিল একরকম, আচার্য প্রফুল্লচন্দ্রের ছিল একরকম, আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছিল আরও একরকম। অর্থাৎ জ্ঞানচর্চার বিভিন্ন শাখায় আমরা পেয়েছি এই সমস্ত মনীষীদের। এরা বাঙালি, এরা বাংলা ভাষায় জ্ঞান চর্চা করেছেন, এরা বাঙালি জাতিকে একেবারে বিশ্বের উন্নত একটা জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন। তো এই মানুষগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা আমাদের জাতির পরিচয়কে আমরা ভুলে যাব, আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে ভুলে যাব। তো আজকে এই উপলক্ষ করে যে মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যে আলোচনার যে পর্ব দুদিন ধরে আমরা মনভাসী করছেন এবং তার সঙ্গে যারা যুক্ত আছেন, যে বঙ্গ সংস্কৃতি স্বাধীনতা মঞ্চ বা ইন্দো বাংলাদেশ ফোরাম ফর সেকুলার হিউম্যানিজম, আমি আশা করব যে এই রকম একটা যে অস্বাভাবিক পরিবেশ চলছে আমাদের, এই মহামারী কেন্দ্রিক যে অস্বাভাবিক পরিবেশ, এটা তো কাটবে।
আরও কয়েক মাস আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এলে এই যে সংস্থাগুলো, আমি আশা করব তারা এই ধরনের কাজকর্মগুলোকে যাতে আরেকটু প্রসারিত করা যায়, অন্তত আরও বেশি আগ্রহী মানুষের কাছে পৌঁছানো যায়, সেই ব্যবস্থা তারা করবেন। আমরাও মাফ করবেন, একটা ফোন কল এসে গিয়েছিল। যাই হোক, তো যারা এ ব্যাপারে আগ্রহী, যারা উৎসাহী, তারাও নিশ্চয়ই এর সঙ্গে সংযুক্ত হবেন, যোগ দেবেন, এবং এই যে চিন্তা চেতনার যে জগৎটাকে, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। এটা বারবার বলছি যে আজকে এটা যে মোহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন এবং মৃত্যুদিনকে কেন্দ্র করে এই প্রসঙ্গগুলো উঠে আসছে ঠিকই, কিন্তু এগুলো তো আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের অতীত গৌরবের কথা। আমি আবার বলছি যে আমাদের বাংলার যে সংস্কৃতি, যা এখনকার বর্তমান সংস্কৃতি তৈরি হয়েছে, এখন যারা বাংলাকে নিজেদের এক ধরনের কি বলবো, যে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্যে যে ধরনের কাজকর্ম করছেন, তারা যে ভাষায় কথা বলছেন, এর বিরুদ্ধে কিন্তু বাঙালিকে দাঁড়াতে হবে। রাজনীতি থাকবে, রাজনীতির প্রতিপক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, একটা সরকারও থাকবে, কি এটা গণতন্ত্রের একটা স্বাভাবিক পদ্ধতি। কিন্তু গণতন্ত্রের নাম করে যে অরাজকতা, যে মুখের ভাষা, একেবারে বাঙালি সংস্কৃতি বিরোধী যে কার্যকলাপ আমরা দেখছি, এর বিরুদ্ধে আমাদের বাঙালি শিক্ষিত সমাজ খুব সরব হচ্ছেন না। যে কোনো কারণেই হোক হচ্ছেন না, কিন্তু হওয়া প্রয়োজন। খুব সম্মিলিতভাবে এই রকম একটা অধোগতি সম্পন্ন একটা অরাজক যে সংস্কৃতি তৈরি করার প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমাদের শিক্ষিত সমাজকে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। যে যেভাবে পারে, যে জগতের মানুষ, তার মধ্যে দিয়ে এর প্রতিবাদ করা দরকার। আসলে এই প্রতিবাদটা হচ্ছে না বলে ক্রমশ আমাদের বাংলা ভাষা সমাজ মাধ্যমগুলোতে দেখি, ফেসবুকে দেখি, কি অবলীলায়, কি অশালীন শব্দ প্রয়োগ চলছে বাংলায়। কেন চলছে এটা? তার মানে আমাদের জ্ঞান চর্চার থেকে, আমাদের প্রকৃত শিক্ষা চর্চার থেকে আমরা স্খলিত হচ্ছি। আমরা আমাদের আশেপাশের মানুষদের, আমাদের ছেলে মেয়েদের কি আমরা বোঝাতে পারছি না যে প্রকৃত বাংলা ভাষাটা কি, প্রকৃত শিক্ষাটা কি? তারা হয়তো মনে করছে যে এই অশালীন ভাষা প্রয়োগ করাটা, অশালীন শব্দ প্রয়োগ করাটা আধুনিকতা। কিন্তু না, এটা আধুনিকতা নয়। তাদের বোঝাতে হবে যে এটা অশিক্ষা। তারা এক ধরনের স্মার্টনেস, এক ধরনের সপ্রতিভতা মনে করছে এই জিনিসটাকে, অশালীন শব্দ প্রয়োগ করাকে। না, তাদের বোঝাতে হবে যে এটা লজ্জার, এটা অশিক্ষার, এটা আধুনিকতা নয়। এবং এজন্যই এই অপসংস্কৃতিকে রোখার জন্যে এই রাজনৈতিক ঔদ্ধত্য, এই হিংসা, এগুলো বাঙালির সংস্কৃতি নয়, এটা বাঙালির শিক্ষা নয়। এগুলোকে প্রমাণ করার জন্যে এবং বাঙালির অতীত গৌরবকে ফিরিয়ে এনে বাঙালি যেন শুধু ভারতীয়, এই ভারতেই নয়, এই উপমহাদেশে নয়, যেন পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এইটের জন্যে আমাদের মোহাম্মদ শহীদুল্লাহকে, কাজী নজরুল ইসলামকে এবং তারও আগে যে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়কে আমাদের সামনে নিয়ে আসতে হবে। তাঁদের কাজকর্মকে আমাদের জীবনে, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে।
এই অন্তত এই কথাগুলো আমাদের বারবার করে বলা দরকার। প্রত্যেকে আমাদের এই কথাগুলোকে প্রতিটি জায়গায় বলা দরকার, সবাই মিলে। তা না হলে পরে যে আমাদেরও একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, আমরা সেটা তার উত্তরাধিকার বহন করছি, এই কথাটাই তো আমরা ভুলে যাব। আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা কোনো দিন জানতেও পারবে না এই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা। আর এখন তো ইতিহাসকেও বদলে দেওয়ার অপপ্রয়াস চলছে। আমি শেষ করছি, অনেকক্ষণ কথা বললাম, আমি আরও কম সময় বলবো ভেবেছিলাম, কিন্তু আজকে এই মনীষীদের আমরা যদি সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে তাদের প্রয়োজনীয়তাকে, তাদের গুরুত্বকে যদি নতুন করে অনুধাবন না করি, নতুন করে বিশ্লেষণ না করি, এবং তাকে নতুন করে যদি তাকে প্রতিষ্ঠা করতে না চাই, তাহলে তো এর কোনো উপযোগিতা থাকবে না, এর কোনো কার্যকারিতা থাকবে না। এবং সেজন্যই আমি বারবার বলছি যে আমাদের আজকের সমাজের পরিপ্রেক্ষিতে এই মানুষগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে, তাদের আদর্শকে আমাদের আরও প্রসারিত করতে হবে, ছড়িয়ে দিতে হবে, আরও বহু মানুষকে জানাতে হবে এবং অন্য মানুষদেরও অনুপ্রাণিত করতে হবে। এটাই হবে আমাদের এই মুহূর্তের অন্তত খুব জরুরি কাজ। অনেক ধন্যবাদ যারা শুনছেন। আমরা মনভাসীর সঙ্গে যুক্ত আছেন পার্থ এবং বিদ্যুৎ দেবনাথ আছেন, আমি দেখছি, বা আরও যারা আছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলা ভাষাকে, বাঙালি জাতির গৌরবকে বাঁচিয়ে রাখুন। বাঙালি হিসেবে গর্ব অনুভব করুন। এটুকুই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। নমস্কার।